স্বাগতম সবাইকে প্রবাস এফএম এর আজকের আয়োজনে। আজ প্রবাস এফএম এর তৃতীয় পর্ব। পৃথিবী জুড়ে বাংলাদেশের অনেক প্রবাসী বসবাস করছেন। করোনার এই ক্রান্তিকালে কেমন আছেন তারা, কেমন যাচ্ছে তাদের দিন, কেমন আছে তাদের পরিবার এবং কমিউনিটি, তার সবকিছু নিয়েই রেডিও টুডের নতুন এই আয়োজন প্রবাস এফএম। আজকের দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন একটা চমৎকার প্যানেল, এবং এই প্যানেলটা আমি যদি এক কথায় বলতে চাই, ইউরোপে অবস্থিত এক টুকরো বাংলাদেশ। সো অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের আজকের দিনের প্যানেলিস্টদের। তবে সর্বপ্রথমে আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার আজকের দিনের কো হোস্ট নাইম হাসানকে। নাইম হাসান আমাদের খুব কাছের মানুষ, আমাদের রেডিও টুডের কাছের মানুষ। তিনি রেডিও টুডের ইউরোপ প্রতিনিধি। ওয়েলকাম নাইম ভাইয়া। এবং একই সাথে আমি ওয়েলকাম জানাতে চাই আমাদের সাথে আছেন জনাব শাহ আলম কাজল, সভাপতি বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন জনাব রানা তাসলিম উদ্দিন, সভাপতি বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবন। এবং একই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর, তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ কমিউনিটি অফ লিসবনের। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের মাঝে কিছু সময়ের মধ্যেই সংযুক্ত হবেন আমাদের আরো একজন অতিথি, জনাব মঈনুদ্দিন আহমেদ। তিনি একজন সরকারি কর্মকর্তা, পর্তুগিজ ইমিগ্রেশন হাই কমিশনের। অনুষ্ঠানে চলে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আজকের দিনটা প্রায় শেষ হতে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাংলাদেশ সময় 11:45। আজ বাবা দিবস। যত বাবারা আছেন পৃথিবীর তাদের সবাইকে জানাই বাবা দিবসের অনেক শুভেচ্ছা। করোনার এই দুর্দিনে যেসব বাবারা চলে গেছেন এবং যেসব বাবারা মেঘের ওপারে আছেন তারা হয়ে দেখছেন আমাদেরকে, তাদের সবার জন্য উৎসর্গ এবারের বাবা দিবস। স্ক্রিনে যারা আমাদের সাথে আছেন মোরলেস তিনজন আমি জানি শিওরলি বাবা। চালম ভাই একজন বাবা, রানা ভাই একজন বাবা, এবং হুমায়ুন কবির ভাই একজন বাবা। বাবা দিবসের অনেক শুভেচ্ছা। এবং নাইম ভাই, আপনার কাছে চলে যাচ্ছি আমি। কেমন আছেন আপনি যদি বলেন? সুমাইয়া, আপনাকে ধন্যবাদ। তো আপনি জানেন যে বর্তমানে করোনা ভাইরাসের একটি কঠিন পরিস্থিতিতে সারা বিশ্ব, আর ব্যতিক্রম নয় আমাদের পর্তুগালে বসবাসরত যে সমস্ত বাংলাদেশে রয়েছেন তারাও এই করোনা বিপর্যয়ে কিছুটা স্থবির তাদের জীবন। তো এমন একটি পর্যায়ে আমরা আসলে আজকের এই লাইভে সংযুক্ত হয়েছি। আমাদেরকে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা সহ বাংলাদেশ থেকে অবস্থানরত অনেকে দেখছেন। সবাইকে রেডিও টুডে 9.6 এফএম এর নতুন আয়োজন প্রবাস এফএম এ স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে রয়েছেন পর্তুগাল থেকে। আহ আহ, পর্তুগালের আমি যদি বলি একদম যে বাংলাদেশ কমিউনিটির যে খুব গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষ, যারা বিভিন্ন ভাবে তাদের অবদান রেখে চলেছেন এই কমিউনিটির জন্য, এবং এই পর্তুগালে বাংলাদেশকে আসলে আহ যে একটি বিভিন্ন লেভেলে আসলে বাংলাদেশকে উপস্থাপনের জন্য আমি বলবো যে তাদের অবদান অনস্বীকার্য। তা আমাদের সাথে আছেন পর্তুগালের যে প্রধান রাজনীতিতে সম্পৃক্ত বাংলাদেশ কমিউনিটি অফ পোর্টোর সভাপতি শাহ আলম কাজল। আমাদের সাথে রয়েছেন আহ পর্তুগালের মধ্যে রাজনীতিতে সম্পৃক্ত আরেকজন বাংলাদেশি, আমাদের বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবনের সভাপতি রানা তাসলিম উদ্দিন ভাইয়া। এছাড়াও রয়েছেন পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি অফ লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব আমাদের হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আরো সংযুক্ত হবেন মঈনুদ্দিন আহমেদ, পর্তুগালের যে ইমিগ্রেশন হাই কমিশনে কর্মরত বাংলাদেশি। তিনি তিনি খুব দ্রুত আমাদের সাথে সংযুক্ত হবেন। তো সুমাইয়া, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে আমরা সবাই কিন্তু বলবো যে যেমন অনিশ্চিত একটি জীবন আসলে পার করছি এই সময়টাতে। এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন কিন্তু আমরা জানি না। তো সেই সময়টাতে এই দুর্যোগ মহামারীতে আমরা জানি বাংলাদেশও একটি কঠিন পরিস্থিতি বর্তমানে। এই সংকট সময়ে বর্তমানে নতুন করে যেটি আমরা আসলে দেখতে পাচ্ছি, প্রবাসী যারা রয়েছে বিশেষ করে পর্তুগালের কথা যদি আমি বলি, এখানে বেশিরভাগ সংখ্যক বাংলাদেশিরা ব্যবসায়ী। তাদের যে অর্থনৈতিক একটি সংকট বর্তমান সময়ে, সেটি কিন্তু একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়টাতে। কারণ এই প্রবাসী ব্যবসায়ী কিন্তু বেশিরভাগ পর্যটন নির্ভর ব্যবসাগুলো করে থাকেন, আর কোভিড-19 পরিস্থিতিতে পর্যটন নির্ভর ব্যবসাগুলো বেশ সংকটের মুখে পড়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটি সংকট সময়ে আমরা কাজ করছি, এবং আমরা একদমই তাই। প্রত্যাশা করবো যে এই পরিস্থিতি খুব দ্রুতই আমাদের কাছ থেকে বিদায় নেবে, কিন্তু আমরা সুন্দর একটি সময় প্রত্যাশা করছি।
এবং একই সাথে এটাও বলতে চাই যে আমরা কিন্তু জানি ইউরোপের অবস্থা বেশ শোচনীয় একটা পর্যায়ে আছে কোভিড এর ক্ষেত্রে, এবং সেই সময়টায় বাংলাদেশিরা আপনারা যারা আছেন অর্থনৈতিক ভাবে এবং শারীরিক মানসিক সব দিক থেকেই কিন্তু খুব একটা ভালো নেই, আপনারা সেটা জানি। সবকিছু শুনবো, সবকিছু জানবো, এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি মঈন ভাই আমাদের সাথে জয়েন করছেন। আমি তাকে স্ট্রিমে নিয়ে নিচ্ছি, তাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু তার আগে আমি একটু আমার অডিয়েন্স যারা আছে তাদের সবাইকে আরো একবার বলতে চাই, আপনি দেখছেন প্রবাসী এফএম, একসাথে রেডিও টুডে এফএম 89.6 এফএম এর নিউজ পেজ থেকে লাইভ। আমরা লাইভ আছি রেডিও টুডে এফএম 89.6 এর পেজ থেকে, এবং একই সাথে রেডিও টুডে এফএম 89.6 ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন লাইভ। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং একই সাথে এটাও বলতে চাই যে আপনারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কমেন্টের আন্ডারে জানাতে পারেন আপনার কথাবার্তা। আপনি যদি ইউরোপ থেকে বিলং করে থাকেন, আপনার যে কোনো কথাবার্তা জানাতে পারেন আমাদেরকে। এবং প্রবাসী অন্য যে কোনো ভাই বোনেরা আপনাদের যে কোনো গ্রিটিংস, সমস্যা বা কথাবার্তা জানতে চাই আমরা। সাথেই থাকুন। এবং মঈন ভাইকে আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমরা খুব শীঘ্রই তাকে স্ট্রিমে নিতে পারবো। আমরা যদি আমাদের মূল আলোচনায় চলে যাই, নাইন ভাইয়া। জি, ধন্যবাদ সুমাইয়া। তো আমি প্রথমেই ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন মঈনুদ্দিন আহমেদ, পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের কর্মরত বাংলাদেশি। মঈনুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডি টু এর আজকের আয়োজন প্রবাসী দিনে। তো আমরা আসলে আলোচনায় চলে যাচ্ছি এই মুহূর্তে। আমি প্রথমেই যেতে চাই রানা তো। ধন্যবাদ পাবেল এবং সুমাইয়া, এবং সবার কাছে আমি দুঃখিত, সরি আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে লেট হয়ে গিয়েছে, তো সরি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমরা আপনার কাছে আসবো। আমি শুরুতে যাচ্ছি রানা তসলিমউদ্দিন ভাইয়ের কাছে, যিনি আছেন লিসবনে দীর্ঘ সময় ধরে বসবাস করছেন, এবং তিনি শুরুর দিকে যে কয়েকটা বাংলাদেশে পর্তুগালে এসেছেন তার মধ্যে অন্যতম একজন। তো এই যে দীর্ঘ যাত্রা পর্তুগালের লিসবনের বাংলাদেশ কমিউনিটি এবং বর্তমান যে পরিস্থিতি, এবং তিনি কিন্তু বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবনের সভাপতি। আমরা আসলে জানতে চাইবো এই সময়টা আপনার কিভাবে যাচ্ছে, বা লিসবনের বাংলাদেশের প্রবাসীরা কেমন আছে। অনেক অনেক ধন্যবাদ পাবেল। লিসবনে তুমিও আছো, আমিও আছি, দুজন একসাথেই, যার কারণে আমরা অবশ্যই পরিস্থিতি সব অবগত, বর্তমান কি সিচুয়েশন। আমি কথা বলার পূর্বে রেডিও টুডে 89.6 কে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে আমার প্যানেলের সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করব আজকের এই আলোচনা, আমরা যারা আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং বিশেষ করে অনেক অনেক তথ্য আমরা এর মধ্যে এক্সচেঞ্জ করতে পারবো। আর বাংলাদেশেও আমাদের প্রবাসের কার্যক্রম আমরা করছি, সেটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অনেকটা জানতে পারবেন। এবং সেই সাথে আজকের মডারেটর সুমাইয়া, আপনাকে অনেক অনেক আসলে আমরা অনেক বেশি হ্যাপি ভাইয়া, আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে সময় দিচ্ছেন। স্পেশালি রানা ভাইয়া, আপনি এইমাত্র বাইরে থেকে এসেছেন, আরো একটা আপনার মিটিং ছিল, সেই সবকিছুর পরেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বাকিরা যারা প্যানেলিস্টরা আছেন সবাই সময় দিচ্ছেন, এই জন্য অবশ্যই আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সারা বিশ্ব উদ্বিগ্ন, এবং এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে এমন একটি মহামারী যেটা আমাদেরকে গ্রাস করেছে গত ডিসেম্বর থেকে, বা বিভিন্ন দেশে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু হয়েছে, সেটা আমরা কোনো অবস্থায় একটি যে সমস্ত মানুষকে ভয় দিয়েছে। ব্যবসা বাণিজ্য যার যার যে অবস্থা ছিল, যার যতটুকু দৌড়াচ্ছিল সবকিছু স্টপ করে দিয়েছে। এই যে স্টপ, এই যে একটা গম্ভীর অবস্থা প্রত্যেকের মধ্যে, এটা সত্যি একটি বেদনাদায়ক। হয়তো এই শতাব্দীতে আমাদের জন্য একটি বিশাল বড় স্বাক্ষর হয়ে থাকবে আগামী ভবিষ্যতে। আমরা কোভিড-19 পার করেছি 2020-তে। সেই হিসাবে আজকে পর্তুগালে আমাদের একটা জিনিস যেটা ভালো, যেটা হচ্ছে ইউরোপের মধ্যে আমরা প্রথম পর্যায় থেকেই কন্ট্রোল করার চেষ্টা করেছি, আমাদের গভর্নমেন্ট সেটা চেষ্টা করেছে, যার কারণে আমাদের মৃত্যুর হার খুবই কম, মাত্র 1500-1550 লোক পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এবং প্রায় 39,000 লোক এফেক্টেড হয়েছে, এর মধ্যে 26,000 লোক। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই দেশকে নিয়ে আমাদের কতটুকু চিন্তা, তার চেয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে আমাদের কমিউনিটিকে নিয়ে। কারণ আমাদের কমিউনিটির এখানে যে সমস্ত লোক, সেই লোকগুলো তারা খুবই নতুন লোক, তারা পুরনো লোক যারা আছে
তারা ইউরোপের অন্যান্য দেশে পাসপোর্ট পেয়ে চলে গেছে, কিন্তু এই নতুন লোকগুলো স্বল্প সময়কালীন হয়, এখানে এসছে 6 মান্থ বা 1 বছর 2 বছর এরকম। তারা হ্যাবিচুয়েটেড হয়ে উঠে নেই যে ইউরোপের মধ্যে তারা এসে কিভাবে তারা থাকবে, কিভাবে খাবার খাবে, কিভাবে চাকরি করবে, যার কারণে হঠাৎ করে তাদের কাছে এই যে একটা দুর্বিষহ যন্ত্রণা, এই যে একটি দুর্যোগ যেটা শুরু হয়েছে, সেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমরা চেষ্টা করেছি কমিউনিটির পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে থেকেই আমরা যাতে করে তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, এবং আমাদের এখানে 4-5টা বিভিন্ন গ্রুপ যারা প্রথম থেকেই সেই এপ্রিলের গোড়ার দিক থেকেই তারা বিভিন্ন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে এসছেন, এবং যারা বিভিন্ন সমস্যা ছিল কাগজপত্রের বিভিন্ন কিছুতে তারাও সহযোগিতা করতেছিলেন। এবং কমিউনিটির প্রত্যেকটি অর্গানাইজেশন, একটা কমিউনিটি বলতে শুধু কমিউনিটি অর্গানাইজেশন নয়, সেটা আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনেকগুলি ইনস্টিটিউশন আছে, এবং তারা প্রত্যেকের আঙ্গিকে কাজ করে যাচ্ছেন, এবং যার যার যতটুকু সম্ভব ততটুকু সবার সাহচর্যে আছেন, এবং পারিপার্শ্বিকতায় তারা নিজেদেরকে নিবেদিত করছেন। এইটা আমাদের জন্য সবথেকে বড় অ্যাডভান্টেজ, আমরা কেউই পিছিয়ে নেই। এবং সেটা শুধু লিসবন ক্যাপিটাল সিটি নয়, পোর্টোতে কাজলে করতেছেন, আলগারবে আরেকজন করতেছেন, এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ছোট ছোট শহরগুলো, সেখানেও বাঙালিরা কখনো অ্যালুফ বা একাকিত্ব ভাবে বসে নাই, তার পাশে যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং দেখাশোনা করছেন। তাছাড়া আরেকটা মজার জিনিস হচ্ছে, বর্তমান এই টেকনোলজির যুগে আমাদের ফেসবুকে অনলাইন গ্রুপে কম করে 15 থেকে 20টা ইনস্টিটিউশন বা পেজ আছে, যারা প্রতিনিয়ত, মানে আমার মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে, কে মারা গেছেন, কে অসুস্থ হয়েছেন, কার খাবার নেই, কার সমস্যা আছে, এভরিথিং আমরা আপডেট পাচ্ছি। আমার মনে হয় না যে পর্তুগাল ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এত আপডেট আছে। এটা আমি সত্যি একজন পুরনো লোক হিসেবে আজকে এই নতুন জেনারেশনের কাছে গর্ববোধ করি যে তারা কমিউনিটিকে যেভাবে সম্পৃক্ত করে রেখেছে এবং কমিউনিটির সমস্ত মানুষকে যেভাবে একত্রিত করে রেখেছে বিভিন্ন কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমে, এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। এবং আমি মনে করি এই 2020-এর কোভিড সময় আমাদের জন্য এটি একটা মাইল ফলক হয়ে থাকবে। জি, রানা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি লিসবন সম্পর্কে, কেমন আছে বাংলাদেশের এখানে। এই মুহূর্তে আমি যেতে চাই শাহ আলম কাজল ভাই, যিনি পোর্টোতে রয়েছেন। আমরা জানি তিনি পোর্টোতে, সেখানে যে পর্তুগালের সরকারি দল, তিনি সেখানকার রাজনৈতিক দল, সেই দলের একজন সদস্য পোর্টো মহানগরীর, এবং তিনি কিন্তু বাংলাদেশ কমিউনিটির সভাপতি। আপনি তার কাছে জানতে চাইবো যে একটি দুর্যোগ সময় আপনার সময় আসলে কিভাবে যাচ্ছে, আর যে বাংলাদেশে রয়েছে, আসলে আপনাদের প্রত্যেকে কি কি উদ্যোগ ছিল, বা আপনারা এই কোভিড-19 পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ বা মোকাবেলা করছেন? ধন্যবাদ পাভেল ভাই, ধন্যবাদ সুমাইয়া আপু এবং রানা ভাই, মঈন ভাই, জাহাঙ্গীর ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই প্রোগ্রামে। আসলে রানা ভাই একটু আগে বলেছেন, আসলে এই যে পরিস্থিতিতে যে মহামারীটা আমাদেরকে আমরা অতিক্রম করতেছি, এটা আসলে সবার জন্যই নতুন। গত 100 বছরে আমার মনে হয় কেউ এ ধরনের পরিস্থিতির শিকার হন নাই বা দেখেন নাই। একটা অদৃশ্য শক্তির কাছে আমরা কিন্তু সবাই পরাজিত। তো সেটা হচ্ছে পর্তুগাল কিন্তু যদি নিয়ে বলতে চান, বা পর্তুকে নিয়ে আপনারা যদি জানতে চান, সেটা আপনি জানেন পর্তুগাল একটা ইমিগ্রেন্ট বান্ধব দেশ। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশি সহ বিভিন্ন দেশিরা আসে। বিশেষ করে এখানে রেসিডেন্ট কার্ডও অনেকটা সহজতর উপায়ে পাওয়া যায়, এবং জাতীয়তা ন্যাশনালিটি সেটাও খুব দ্রুততম সময় পাওয়া যায়। প্রতিটা দেশের মতো আমাদের প্রবাসী ভাইরা কিন্তু বিভিন্ন দেশ থেকে এখানে আসেন এই কাগজের আশা বা এখানে লিগ্যাল হওয়ার আশা। তো সেক্ষেত্রে আমাদের এই সিটি লিসবনের পরেই বেশি জনবহুল বলবো, বাংলাদেশি জনসংখ্যা বেশি বাস করেন। এখানেও সেই হিসেবে অনেক লোক এসেছেন, এবং মার্চ থেকে মোটামুটি প্রতিটা লোকেই বিভিন্ন জায়গাতে কাজ শুরু করেন। যারা আমরা জানেন এটা ট্যুরিজম নির্ভর দেশ, সামারে এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কর্মকাণ্ড হয়, যার কারণে সবাই ওখানে বিভিন্ন চাকরিতে যোগদান করতে পারেন, জব অপরচুনিটি থাকে। কিন্তু এইবার সমস্যাটা হচ্ছে মার্চের 18 তারিখ থেকে পর্তুগাল লকডাউন ঘোষণা করে, যার কারণে আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়ি। এবং সেই সাথে যারা নবাগত, যারা বিশেষ করে নতুন এসেছেন, তারা
খুবই হতাশায় পড়ে যায়, বিশেষ করে তারা এসেই হঠাৎ করে গৃহবন্দী হয়ে পড়লেন, কার সাথে আলাপ করবেন বা কার সাথে জানবেন, কার সহযোগিতা নেবেন, সেই পরিস্থিতি টোটালি বন্ধ হয়ে যায়। এরপর এইটার জন্য আসলে আহ, এটার জন্য তো কেউ ব্যক্তিগত দায়ী না, কিন্তু আমরা এখানে যারা ছিলাম বা বিশেষ করে পুরনো বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন আপনার এখন বর্তমান টেকনোলজির কারণে বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন যারা করেছেন, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন সবাইকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দিক থেকে। আমরাও সেভাবে আমাদের এখানে আমাদের যে সংগঠন, সেই সংগঠন থেকে এই চতুর্থবারের মতো আমরা খাদ্য সহায়তা করেছি। পাশাপাশি যারা নতুন এসেছেন, বাসা ভাড়া দিতে পারেন না, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। শুধু পড়তো না, আমরা লিসবন এবং আলগারবো আমরা আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি সহায়তা করার জন্য। এবং সেই সাথে আমরা যেটাকে বলি আইনগত দিক থেকেও আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আর বিশেষ করে পর্তুগাল গভর্নমেন্ট, আপনি তো ভালো করে জানেন, সোশ্যালিস্ট পার্টির বর্তমান ক্ষমতাসীন দল সরকার আমাদের এই সম্ভবত 1,34,000 অবৈধ প্রবাসী যারা প্রসেসিং এ ছিলেন, তাদেরকে কিন্তু টেম্পোরারি রেসিডেন্সের পদমর্যাদা দিয়ে আপনার সমস্ত সুযোগ সুবিধার আওতায় নিয়ে এসেছেন। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। বিশেষ করে যারা কোভিড এর কারণে আক্রান্ত হবেন বা অন্য কোনো কারণে আক্রান্ত বর্তমান উপস্থিত, তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলা পাবেন সরকার থেকে। পাশাপাশি তারা জব না থাকলে জব সেন্টার থেকে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল এমপ্লয়ি, এখান থেকেও তারা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা জবের জন্য অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার পর্তুগালের মতো একটা গরিব দেশের জন্য। সেদিক থেকে আমরা মনে করব যে আসলে আমরা পর্তুগালে যারা আছি আমরা অনেক ভাগ্যবান এইসব ক্ষেত্রে। আর পাশাপাশি আপনারা যারা আছেন নাইর সাথে জড়িত, আমিও যদি আমাদের সংগঠন নাইর সদস্যভুক্ত একমাত্র সংগঠন পর্তুগালে এখন পর্যন্ত আমার জানা মতে, আমরা আপনারা যারা আছেন নাইর সাথে জড়িত, নাইর থেকে যেসব লিফলেট গুলা, এই যে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সহযোগিতামূলক যে পরামর্শ গুলো আপনারা বাংলাতে করে দিচ্ছেন তাদেরকে, তারা আবার এটা জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা যেভাবে প্রচার করছে, এটা আসলে বিরাট একটা ব্যাপার। যেটা আমার জানা মতে আমরা গত কয়েকদিন আগে অস্ট্রিয়ার একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে আসলে অস্ট্রিয়াতে বাংলাদেশের বসবাস গত 50 বছর থেকে, কিন্তু এই ধরনের কোনো বাংলায় কোনো লিফলেট আজ পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু আমাদের পর্তুগালে আপনাদের বা অন্যান্য যারা আছে তাদের সহযোগিতা কিন্তু আমরা বিভিন্ন পরামর্শমূলক প্রচারণা বা লিফলেট আমরা পেয়েছি বাংলাতে। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা বলবো আসলে যে আমরা যে জায়গাতে আছি আমরা চেষ্টা করেছি, করতেছি এখন পর্যন্ত, আপনারাও করতেছেন। এটা এই মুহূর্তটা হয়তো আমাদের খারাপ পর্যায়ে যাচ্ছে, আমরাও নিজেরাও এটার ভুক্তভোগী। ব্যবসা বাণিজ্য, আমি নিজে একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য বলতে কিছুই নেই। তারপর আমরা এখন পর্যন্ত হতাশ হই নাই। ইনশাল্লাহ এই সমস্যাটা আমরা কেটে উঠবো এবং করোনা ভাইরাসকে জয় করে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাবো এবং সবাই মিলে মিশে আবার এই পর্তুগাল বলেন বা বাংলাদেশ বলেন, আমরা যারা আছি এখানে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার ইনশাল্লাহ নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করবো ইনশাল্লাহ। অবশ্যই কাজল ভাই। এবং বিফোর নাইম ভাই টেকস ওভার, আমি কিছু কমেন্ট একটু নিতে চাই। আমি দেখছিলাম যে এত এরকম দুর্দশাগ্রস্ত একটা সময়ের মধ্যেও কমিউনিটির লোকজন বেশ ভালো ভালো কথা বলছেন। অলরেডি কিন্তু আমরা স্ক্রিনে একজনের কমেন্ট দেখতে পাচ্ছি, আহমেদ বিন রিয়াজ। তিনি বলছেন পোর্তোর মতো এত গোছানো কমিউনিটি কোথাও দেখা যাবে না, প্রাউড অফ ইউ কাজল ভাই। এবং তারপরে আমি এরকম আরো একটা কমেন্ট দেখছিলাম, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং রনি মোহাম্মদ বলছেন আপনাদের নেতৃত্বে আগামী দিনে পর্তুগালের কমিউনিটি আরো বেশি শক্তিশালী হবে, সেই সাথে ইউরোপের অন্য দেশের কাছে এটি রোল মডেল হয়ে থাকবে, এমনি তার প্রত্যাশা। এমন আরো অনেক ভালো ভালো কথা আমরা পেয়েছি। বাট এর মাঝে একটা কোয়েশ্চেন এসেছে যেটা আমি নিতে চাই। ইন্টারন্যাশনাল ফ্লাইট কবে চালু হবে, এরকম একটা কোয়েশ্চেন আমি কয়েকজনকে কমেন্ট করতে দেখেছি। নাইম ভাই আপনি বলেন আসলে এরকম কোয়েশ্চেন যেটা আমাদের অডিয়েন্স থেকে আসছে, এটার কি আনসার আছে আপনার কাছে? এই সংকট সময়ে প্রায় 500-রও বেশি বাংলাদেশি পর্তুগাল থেকে যারা বাংলাদেশে গিয়েছিলেন তারা সেখানে আটকে পড়েছিলেন। তো এই বাংলাদেশিদের ফেরার জন্য এই ফ্লাইটের একটি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে হয়েছে বাংলাদেশ দূতাবাসের কোঅর্ডিনেটর হয়ে, এবং তারা হচ্ছে যে এখানে একজন প্রবাসী বাংলাদেশি, তার নাম হচ্ছে সম্ভবত আহমদ। তিনি আসলে তার ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন শুরুতে এই বাংলাদেশিদের ফেরানোর জন্য। সেই উদ্যোগের সাথে সহযোগী হয় বাংলাদেশ লিসবন, এবং সব মিলিয়ে আসলে আগামী 24 তারিখ আমরা প্রথমবারের মতো সম্ভবত বাংলাদেশ বিমানকে আমরা লিসবন এয়ারপোর্টে দেখব, এবং একটি ফ্লাইট এখানে আসছে, এবং সেখানে 50-এরও বেশি যাত্রী আসলে আসবেন প্রথম দিকে। তো যাদের আসলে রেসিডেন্স কার্ডের মেয়াদ একদম শেষ পর্যায়ে রয়েছে এবং
যাদের অনেকেই হচ্ছে ফ্যামিলি ভিসা পেয়েছেন, সব ভিসাগুলো যাতে শেষ না হয়ে যায়, মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই তারা আসলে যাদের এমার্জেন্সি তারা ফ্লাইট দিতে আসছেন। আমরা ইতিমধ্যে দুই একটি খবরও পাচ্ছি যে এই এমিরেটস নাকি খুব দ্রুত বাংলাদেশ থেকে সম্ভবত তারা ফ্লাইট চালু করবে, এবং এরকম কিন্তু জুলাই থেকে এরকম স্বাভাবিক হওয়ার বেশ কয়েকটি পজিটিভ খবর আমরা পেয়েছি ইতিমধ্যে। তো যারা আসলে এটি নিয়ে শঙ্কা করছেন, আপনারা আশা করছি যে খুব দ্রুত এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে নিশ্চিত জানতে পারবেন। আর যাদের আসলে ইমার্জেন্সি ছিল তারা ইতিমধ্যেই পর্তুগালে আগামী 24 তারিখ চলে আসছেন, এদের অনেকেই। তো আমি এই মুহূর্তে যেতে চাই পর্তুগালের বর্তমান সময়ে আমরা কোভিড-19 পরিস্থিতির কথা শুনছিলাম। কোভিড-19 এর যে পরিস্থিতি, মহামারীর চেয়েও আসলে যে ভয়াবহ একটি পরিস্থিতি, সেটি আমরা এর আগে বিশ্ব কখনো যে এই পরিস্থিতি ফেস করেনি, যেটি অর্থনৈতিক মন্দা। তো সেই মন্দায় পর্তুগালের যে বাংলাদেশি ব্যবসায়ীরা তারা কেমন আছেন এবং আসলে তাদের অবস্থা কি সে সম্পর্কে আমি জানবো। পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সাথে আজকে রয়েছেন, তিনি কিন্তু লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব এবং তিনি বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি কবি জাহাঙ্গীর ভাই। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসলে জানতে চাই এই পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক যে একটি মন্দা, আপনারা কিভাবে আপনাদের সময় যাচ্ছে এবং কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছেন আপনারা, বা সামনের সময়গুলোতে এই ব্যবসায়ী কি হতে যাচ্ছে আপনারা দেখছেন? ধন্যবাদ নাহিম হাসান পাভেল, ধন্যবাদ রেডিও টুডে 89.6 FM কে। আপনাদের বদৌলতে আমরা আমাদের পরিস্থিতি প্রবাসে আমাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারছি আমাদের দেশবাসী বা আমাদের কমিউনিটির সাথে। আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের মতো মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, বিভিন্ন মিডিয়া বাংলাদেশে যারা আছেন, তাদের কারণে আমরা আসলে আমাদের এক্সপ্রেশন গুলো, আমাদের মনের আবেগ গুলো জানাতে পারছি, আমাদের দুঃখ কষ্ট গুলো জানাতে পারছি। প্রথম অবস্থায় আমরা যখন প্রথম দিকে ইউরোপে এসেছিলাম, মনে করেন আমি 1993 সালে এই দেশে এসেছি ইউরোপে, পর্তুগালে না, পর্তুগালে এসেছি 1998 সালে। আমাদের কাজল ভাই, রানা ভাই, আমার সবচেয়ে ভালো লাগছে আমাদের পর্তুগালের যাদেরকে নিয়ে অহংকার করা যায় বাংলাদেশ কমিউনিটি, সে রানা তাসলিমউদ্দিন ভাই এবং শাহ আলম কাজল ভাই এখানে আজকে টক শোতে উপস্থিত আছেন। সাথে আছেন আমাদের আরেক ছোট ভাই সমতুল্য, প্রথম বাংলাদেশি হিসেবে যে ইমিগ্রেশন অফিসে কাজ করছেন আমাদের মঈনুদ্দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের উপস্থাপিকা আর যে সুমাইয়া, আপনাকেও ধন্যবাদ। আসলে বৈশ্বিক মন্দায় আমরা বেঁচে আছি, সেটাই আসলে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনই সুস্থ রেখেছেন, এটা চেয়ে বড় আর কি নিয়ামত আমরা পাবো। আমাদের পাশে আমাদের বড় ছোট আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই ইতিমধ্যে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্তই দুঃখজনক। যাদের যাওয়ার কথা ছিল না এই সময়ে, বড় অসময়ে অনেকে চলে গেছেন। সেই হিসেবে আমি মনে করছি ব্যবসা বাণিজ্যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক আর্থিক লোকসানে পড়ে গেছি। আমরা না, সারা বিশ্ব এটার জন্য আক্রান্ত, সারা বিশ্বই বাণিজ্যিক ভাবে খুবই দুর্দশাগ্রস্ত আছে, সেটা ঠিক আছে। তারপরও আমরা যে বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এটার জন্যই প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আমরা যখন পর্তুগালে আসি, পর্তুগালে আসার আগে আমি ইতালিতে ছিলাম, জার্মানিতে ছিলাম, আমরা অনেক স্ট্রাগল করছি। আমরা রাস্তাঘাট ব্যবসা করেছি, ইতালিতে যখন এসেছি রাস্তাঘাটে ব্যবসা করে এরপরে পর্তুগাল আসছি। আল্লাহ আমাদেরকে অনেক বিনিময়, অনেক স্ট্রাগলের বিনিময় আজকের একটা মোটামুটি অবস্থানে পৌঁছাইছিলাম। কিন্তু গত 4 মাসে যে অবস্থা সারা বিশ্বে, এখানে আমার মতো আমাদের প্রবাসী ব্যবসায়ী যারা আছেন পর্তুগালে ছোটখাটো, কারণ আমাদের প্রবাসী বাংলাদেশের মধ্যে বড় কোনো ব্যবসায়ী উল্লেখ করার মতো পর্তুগালে নেই। আপনারা জানেন পর্তুগাল ইমিগ্রেশন বান্ধব দেশ হওয়াতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা নতুন বাংলাদেশ থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে ইউরোপে আসে, একমাত্র ইমিগ্রেশন বান্ধব হওয়াতে কাগজপত্রের জন্য পর্তুগাল বেশিরভাগ লোকেরা আসে। তো আমাদের সৌভাগ্য, আমরা যারা পুরনো বাংলাদেশে আছি বা পুরনো বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন, নতুন আগত বাইরে থেকে এই পুরনোদের মাঝে কিছু সহযোগিতা অনেকেই করতে পারছি, কেউ সুবিধা নিচ্ছেন।
কেউ দিচ্ছেন, এটাই বিশেষ একটা আহ, কারণ হলো আমরা যদি না থাকতো এই প্রবাসী বাংলাদেশিরা আগে, কারণ আগে যারা আসে তারা একটা পথ তৈরি করে যায়। আমি ইংল্যান্ডে দেখেছি বা শুনেছি, আগে প্রথম যখন আমাদের বাংলাদেশের সিলেটি ভাইয়েরা এই দেশে অনেক স্ট্রাগল করেছে, তাদের রক্তের বিনিময়ে এই যে সৈয়দ আফতাব আলী ফাত এটা আছে হোয়াইট চ্যাপেলে, সৈয়দ আফতাব আলীকে হত্যা করা হয়েছিল র্যাসিজমের কারণে, উনি খুনের শিকার হয়েছিলেন। উনাদের অনেক রক্ত ঘামের শ্রমের বিনিময়ে আমরা পরবর্তী সময়ে যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসছি লন্ডনে, তারা শ্রমের বিনিময়ে একটা পথ তৈরি করা পথে আমরা হেঁটেছি। তেমনি ভাবে পর্তুগালে আমি দেখেছি আমাদের রানা ভাইরা, কাজল ভাইরা, সোয়েব মিয়ারা, নাসে অনেকেই আছেন আপনারা জানেন, লেহাজ ভাইরা, তাদের দেখানোর পথে আমরা পরবর্তী ওনাদের পরে যারা আসছি তারাও উপকৃত হয়েছি, এবং আমাদের পরে যে ভাইরা আসছেন তারাও উপকৃত হচ্ছেন বলে আমি মনে করি। তো ব্যবসা বাণিজ্য আসলে সবারই খারাপ যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, আপনারাও জানেন। এটা আমাদের এখানে না, শুধু সারা বিশ্বেই খারাপ যাচ্ছে, বাংলাদেশ সহ। এই সময়ে বাংলাদেশ সরকার, আপনারা জানেন আমরা খুব ধনী রাষ্ট্র নয়, আমরা ইংল্যান্ডের মতো কোনো দেশ আমরা নয়। ইংল্যান্ডে যেমন যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে সরকারি যে সুযোগগুলো দিচ্ছেন, আপনি ছোট একটি দোকান যার চালু ছিল আর কি, ওনারা 10,000 পাউন্ড করে ইতিমধ্যে ক্ষতি ইয়েটা পাইছে না, যে ক্ষতিপূরণটা পাইছে। আর মিডিয়াম মধ্যমানের যে ব্যবসায়ীরা ছিলেন ওনারা 25,000 পাউন্ড করে পাইছেন। পাশাপাশি যে লোকগুলো কাজ করতেন ওনাদের দোকানে এমপ্লয়ি, ওনাদের বেতন সরকার দিচ্ছে। সেই হিসাবে আমাদের দেশে হয়তো আমরা বেশি একটু ভয়ে আছি আমাদের বাংলাদেশ নিয়ে। যদি আমরা প্রবাসে পড়ে থাকি, প্রবাসে অনেকে স্টাবলিশ হয়ে গেছি, আমাদের মনটা কিন্তু পড়ে থাকে বাংলাদেশে। কারণ বাংলাদেশ আমার শিকড়, বাংলাদেশ আমার মূল, ওখানে আমার রুট। আমরা যারা এদেশে জন্মগ্রহণ করে নিচ্ছেন, আমাদের পরবর্তী জেনারেশন, তাদের কথা হয়তো আলাদা, কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমাদের মনটা পড়ে থাকে কিন্তু বাংলাদেশে। আজকে আমাদের বাংলাদেশে কোভিড-19 যে অবস্থা দেখা যাচ্ছে, সেটাতে আমরা আমাদের চেয়েও বেশি দুশ্চিন্তায় থাকি। না জানি আমার ভাইয়ের কোনো দুঃসংবাদ আসে, না জানি আমার মা বাবার কোনো দুঃসংবাদ আসে, না জানি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর কোনো দুঃসংবাদ আসে। কারণ হলো এটা চিকিৎসা কোথাও নেই, সেটা ঠিক আছে। আমাদের বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এসব আমরা যেখানে আছি এখানে তুলনায় অনেক অনেক বেশি অপ্রতুল, এটা আপনারা জানেন। তো সেই হিসেবে আমরা হয়তো যারা প্রবাসী আছি, বিশেষ করে ইউরোপে যারা আছেন, তারা চিকিৎসার দিক থেকে সরকারি যে সহযোগিতাগুলো আমরা পাচ্ছি, যে কোনো আক্রান্তের ব্যাপারে, যে কোনো, আপনি যদি আল্লাহ না করুন করোনা আক্রান্ত হন, আপনার জন্য অনেক সুযোগ সুবিধা এখানে, আপনি চিকিৎসা পাবেন এই গ্যারান্টি আপনার আছে। কিন্তু আমার বাংলাদেশে সেটা খুব কম। আমরা দোয়া করি যেন আমরাও বাংলাদেশে কোনো এক সময় ইউরোপের দেশগুলোর চেয়ে উন্নত হয়, আমরাও যেন চিকিৎসা ব্যবস্থা ভালো করতে পারি, অর্থনীতিতে ভালো করতে পারি, আমরা যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, এই আশা আমরা করি। প্রবাস থেকে সবসময় আমরা দেশের ব্যাপারে চিন্তা করি। তো হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনার থেকে পেয়েছি। আমরা আবারও আসবো আপনার সাথে ব্যবসায়ীদের বিষয়ে বা কমিউনিটির বিষয়ে জানার জন্য। এই মুহূর্তে আমি যেতে চাই পর্তুগালের, যে আমরা বলছিলাম যে ইমিগ্রেশন হাই কমিশনে কর্মরত বাংলাদেশি মঈনুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি আমি যতটুকু জানি যে লিসবনে প্রথম বাংলাদেশি, তিনি এই ইমিগ্রেশন হাই কমিশনের সাথে কাজ করছেন এবং অভিবাসী সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কাজ তিনি সেখানে করছেন। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো, বর্তমানের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি পর্তুগালের যে সরকার, তারা বেশ মানবিক সরকার, তারা অনেক ধরনের পরিবর্তন এবং খুব সহজতর করেছে অভিবাসীদের জন্য। আপনি একটু সাম্প্রতিক যে পরিবর্তনগুলো ছিল সেগুলো আমাদেরকে বলবেন, কি কি ধরনের পরিবর্তনগুলো হয়েছে এবং বর্তমানে কি কি বলবৎ রয়েছে, এবং সাথে সাথে আপনার এই পরিস্থিতি কিভাবে যাচ্ছে। ধন্যবাদ পাভেল। আমি প্রথমে তোমার কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেব। আমার এখানে মানে পর্তুগালের যারা মুরব্বীরা আছেন, যাদের পর্তুগালের 100 বছর পরে যদি ইতিহাস করা হয়, তাদের নামটা আসবে। মোনা তসলিমউদ্দিন, শাহ আলম কাজল ভাই, হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আবারও জেনেই আমার লেটের জন্য।
সুমাইয়া, ধন্যবাদ আপনাদের 89.6 কে আপনাদের কারণে আমি আজকে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও তাদের সাথে দেখতে পাচ্ছি ইমোশনালি ইনমি, মানে আমি ফিল করতেছি আর কি এই কথাগুলোকে। তারা যথার্থই বলেছে। আহ, আহ, আমাদের কাজল ভাই বলেছেন যে কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে কাজ করছি। আসলে যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আসলে কাঁধে কাঁধ রেখে কাজ করতেছি, বিজনেসের অবস্থা খারাপ, সমাজের অনেক প্রবলেম হচ্ছে। তো এই সবগুলো শুধুমাত্র একটি কমিউনিটিকে বেস করে না, আসলে প্রবলেমটা আমাদের সবারই হচ্ছে। তো এখন যেহেতু বাংলাদেশের না খালি পর্তুগালের যদি ইমিগ্রেশন নিয়ে আপনি কথা বলেন, রিসেন্ট যে চেঞ্জেস গুলো হয়েছে সেই চেঞ্জেস গুলো সবার উপর ভিত্তি করে যারা পর্তুগালের ভেতরে কিংবা পর্তুগালের বাইরে আছেন তাদের প্রত্যেকেরই ফ্যাকচুয়াল সিচুয়েশন গুলো বুঝে শুনে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন আগে আগে ডকুমেন্ট গুলো রিনিউ করা হতো। আমরা যখন যেতাম অফিসে, যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকতো তারা অফিসে যেতেন, তারা তাদের ডিজিটালাইজ করা হতো, ফিঙ্গার চোখের রেটিনা নেওয়া হতো, কিংবা ছবি, এগুলো সবগুলো করা হতো। সেগুলো অলরেডি যেহেতু আমাদের আর্কাইভে জমা আছে, সেহেতু সেফের থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খুব দ্রুত করতে হবে, কারণ ফ্রম দ্য 18th of March আনটিল নাও এবং নেক্সট 2 মান্থ যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে সেগুলোকে তারা রিনিউর অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে সেগুলোকে তারা ক্যান্সেল করে দিবে, অনলি বিকজ আমাদের মানে ওয়ার্কফোর্স কম। এখানে সেফের যারা আছেন তাদের ওয়ার্কফোর্স কম, আমাদের হাই কমিশন যারা আছে তাদের ওয়ার্কফোর্স কম, তারা বাড়ছে না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বেড়ে যাচ্ছে। এর জন্য থ্রু নতুন নতুন ইমেইলের মাধ্যমে, যে ইমেলের মাধ্যমে আপনার ডকুমেন্ট, এবার খুব একটা ডকুমেন্টেরও বালাই নেই, ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট যেমন কোন দেশের পাসপোর্ট কিংবা তার এদেশে যে আছে তার যদি কিছু ট্যাক্স থেকে থাকে সেগুলো প্রমাণাদি, এই সব ডকুমেন্ট তারা ইমেলের মাধ্যমে কিছু মেইল দেওয়া হবে, সেই মেইলের মাধ্যমে জাস্ট ডিজিটালাইজ করে স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজভাবে সহজ শর্তে ডকুমেন্ট গুলো রিনিউ করা হবে। ইভেন যারা ফ্যামিলি রিউনিয়নের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য ডকুমেন্ট তারা ইজ করা মানে যেই আগে বিউরোক্রেসি গুলো ছিল এগুলো ইজ করার চেষ্টা করছেন। এবং ইভেন আপনার যারা মনে করেন ন্যাশনালিটি হোল্ডার তারাও তাদের রিনিউ করতে পারবে থ্রু মেসেজ, মোবাইলের মেসেজ করে দিবে, তাদের কিছু কোড নাম্বার আছে যে কোড নাম্বার গুলো দিয়ে। তো সরকার একটা খুব সহজ একটা সলিউশন খোঁজার চেষ্টা করছেন। ঘটনা হলো যে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল তো সবার জন্য হয়েছে, প্যান্ডেমিক যেমন জনগণের জন্য তেমনি সরকারের জন্য। এখন আরো একটা সহজ সলিউশন খোঁজার মধ্যেও কিছু প্রবলেম থেকে যায় যেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করছেন। যেমন দেশের বাইরে অনেকেই আছেন অসুস্থ, তারা কি আদৌ আসতে পারবেন কিনা বা আসলে তাদেরকে সাথে সাথে অ্যাকসেপ্ট করা হবে কিনা, এগুলো একটা বুঝার বিষয় আছে। কিংবা দেশের ভেতরে যারা আছেন, একটু আগে যে কথাগুলো অন্যরা বলছিলেন যে সহজতর ভাবে সোশ্যাল সিকিউরিটির যে সুবিধাগুলো, যেমন অনেক লোকজন আছেন যে অনেকগুলো ট্যাক্স গিয়েছেন, 10টা 12টা 5টা 10টা এরকম গিয়েছেন, বাট অনেকেই আছে যে পর্তুগালে এসছেন খালি 2019 ডিসেম্বর মাসে, তারা জাস্ট কাজ শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের কারণে এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়ে গিয়েছে, তারা কাজ হারিয়ে ফেলেছেন। তো তারা যাতে সরকারের মানবিক দিক এইটা, তারা যাতে কোনো ধরনের সাফার না করেন এর জন্য তারা সোশ্যাল সিকিউরিটি যে যদি সেফ কেউ এন্ট্রি করে থাকে তাদেরকেই সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে বিভিন্ন সহজ উপায়ে বিভিন্ন সুবিধাগুলো হেলথ সেক্টরে বলেন কিংবা সাবসিডি সেক্টরে বলেন কিংবা ট্রান্সপোর্টেশনে বলেন, বিভিন্ন দিকে যদি সুবিধা পায় এর জন্য সবাইকে এক ধরনের লিগ্যাল স্ট্যাটাস দিয়েছেন শুধুমাত্র এই প্যান্ডেমিক টাইমটাতে। পরে আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে আবার নতুন করে সেই আগের মতোই শুরু হয়ে যাবে। তো এই সিচুয়েশন গুলো কন্টিনিউয়াস থাকবে। আমরা আশা করি দ্রুত একটা ইম্পর্টেন্ট সলিউশনে চলে আসতে পারবো, কারণ মৃতের সংখ্যা কিন্তু গত পরশু দিনও কিন্তু পর্তুগালে বেড়ে গিয়েছে। যদিও আমরা পৃথিবীর অন্য দেশের থেকে একটু ভালো আছি, তারপরেও ভালোটার মধ্যেও আরো ভালো করার চেষ্টা আমরা চলছে আমাদের এখানে। বিগত পরশু দিনও পর্তুগালে অলমোস্ট 400 পিপল হয়। তো এইটাকে বিবেচনা করে এখানে কিন্তু তারা হুট করে ওপেন করে দিতে পারছে না। তো তারা একটা বেবি স্টেপ নিচ্ছে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের চেষ্টা করছে। তো এর মধ্যে যদি অন্য কোনো বিষয় আসছে আপনাদের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করবো।
কিন্তু এখানে একটা কিছু ঘাট হচ্ছে। মুরব্বীরা বলে গিয়েছেন যে বিভিন্ন পেজে বিভিন্ন ভালো কিছু লিখছেন। হ্যাঁ সত্য, 80% লোকজন ভালো কিছু লিখছেন, কিছু আবার দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার মতো কোয়েশ্চেনও করছেন, তারা পোস্টও করছেন। যেমন পর্তুগালের ন্যাশনালিটি নাকি, আমাকে অনেক লোক ফোন করছে বিধায় আমি আপনাদের থ্রুতে জানিয়ে দিচ্ছি এই বিষয়টা। পর্তুগালের ন্যাশনালিটি নাকি 8 বছর করে দিচ্ছে, যে 8 বছরের দেশে এই দেশে পার্মানেন্ট হলে বা থাকলে তারপর ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন। এই ধরনের কোনো কিছুই হয় না, কোনো ধরনের সংসদীয় অধিবেশন এই এই বিষয় নিয়ে আলোচনা করেনি। তো এই ধরনের তথ্য নিতান্তই দুঃখজনক এবং আসলে ভুল। তো এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে ইম্পর্টেন্ট যে অফিসগুলো আছে যেখান থেকে সঠিক তথ্য পাওয়া যাবে, যারাই শুনছেন আপনারা অনুগ্রহ করে অফিসে যান, শুধুমাত্র এই কয়েকটা পেজের উপর ডিপেন্ডেন্ট থাকেন না। অনেক সময় বিশেষ করে কানাই বা এডুকেশন হাই কমিশন, যেটি হচ্ছে অভিবাসীদের জন্য সরকারের একটি বিশেষ সংস্থা। তো সেখানে গেলে কিন্তু তারা সহজেই সব ধরনের তথ্য জানতে পারে, যেটি আমরা আসলে শুনছিলাম আপনার থেকে। তো আমি আবারও নাইম ভাইয়া, আমরা পরবর্তী কনভারসেশনে যাওয়ার আগে কিছু কমেন্ট নিতে চাই। আমরা আসলে অনেক পজিটিভ দিক দেখছিলাম এবং অনেকেই দেখছিলাম যে তাদের কথাবার্তাগুলো জানাচ্ছে, অনেকেই অনেক প্রশংসা করছিলেন আমাদের কমিউনিটি লিডারদের। বাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন, আই ক্যান সি আপনি একটা গুড নিউজ দিচ্ছিলেন যে খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু হতে যাচ্ছে, কিন্তু টিকেটের দামটা 1,10,000 টাকা, যেটা কিনা সবার পক্ষে সহজ নয়, উইচ ইজ রিয়েলি প্র্যাকটিক্যাল। এই ক্ষেত্রে আসলে কোনো ব্যবস্থা ছাড় বা যারা এফোর্ড করতে পারবেন না তাদের জন্য আপনাদের কি সাজেশন? সুমাইয়া, একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখবো যে ইউরোপের ইতালি এবং স্পেন, ফ্রান্সে কিন্তু একই রকম চার্টার ফ্লাইট গুলো পরিচালিত হয়েছে এবং সেগুলো প্রায় বাংলাদেশের থেকে 90,000 টাকার মতো দাম ছিল। কিন্তু পর্তুগালের ফ্লাইটটি 1,10,000 নির্ধারণ করা হয়েছে, আমরা যতটুকু সর্বশেষ তথ্য জেনেছি। তো আমরা আসলে আশা করবো যে পরবর্তী সময়ে যদি এ ধরনের কোনো ফ্লাইট হয়ে থাকে, কারণ এটি ইতিমধ্যেই মানুষজন কিন্তু এইগুলো পে করে ফেলছে। এবং তো বিশেষ করে এখানে আর আমি আলোচনারও আসলে কিছু দেখছি না। তবে সামনে যদি ধরনের কিছু হয়ে থাকে, আমি আশা করবো আমাদের বাংলাদেশ দূতাবাস লিসবন এবং যে বাংলাদেশ সরকার রয়েছে তাদের সমন্বয়ে প্রবাসীদের জন্য একটি ভালো কোনো খবর আমরা পাবো। এবং নাজমুল ইসলাম এড করতে পারবো এখানে যে কোয়েশ্চেনটা আসছে তার অ্যানসারটা এইভাবে যেতে পারে। এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক উইন আমাদের জন্য। আমাদের বাংলাদেশের কিন্তু বাংলাদেশ বিমান কিন্তু এখনো পর্তুগালে আসেনি, প্রথমবার আসছে। তো তাদের নিতান্তই প্রয়োজন, তারাই কিন্তু আসছে এখানে এখন। একদমই তাই, নিতান্ত প্রয়োজন নেই তারা কিন্তু আসছে না, যাদের নিতান্তই প্রয়োজন তারা আসছে। প্রথম কথা, বাংলাদেশ বিমান নিয়ে আসছে পর্তুগালে, কিন্তু এটা ওয়ে আউট চিন্তা করতে হবে। বাংলাদেশ বিমান সবাইকে নিয়ে আসবে পর্তুগালে, 2,000-3,000 লোক হোক, কিন্তু ফেরত যখন যাবে তখন কিন্তু খালি যাবে। আপনারা এই দিকটা বিবেচনা করবেন। আমাদের এই ডিপ্লোম্যাটিক উইংটা ইন্টারন্যাশনালি আমরা একজনকে হেল্প করতে পারছি। প্রথমবার এটা নিয়ে শুরু হয়েছে, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ এম্বাসিকে, দেশের ফরেন মিনিস্ট্রিকে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে। তারা একটা অ্যাটলিস্ট একটা তো শুরু করেছে, ফিউচারে দেখা যাক আরো ভালো কিছু একটা হতে পারে। ধন্যবাদ। আমি একটু যোগ করি, আমার সাথে আমাদের বর্তমান দূতাবাসের সচিব মিস্টার আল রাজি সাহেবের সাথে কথা হয়েছে গত 4-5 দিন থেকে, কয়েকবারে কথা হয়েছে। উনি যেটা বললেন যে বাংলাদেশ বিমান 1,10,000 তারা নির্ধারণ করেছে, কিন্তু এখান থেকে দূতাবাস থেকে বিভিন্নভাবে চেষ্টা করতেছেন ওনারা এটাকে যেন আরো কমিয়ে নিয়ে আসা যায়। তারা এই চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমাকে যেটা গতকালকে উনি বলেছেন যে আমরা 1-এর ভিতরে, অর্থাৎ 1 লাখের ভিতরে যেন নিয়ে আসতে পারি, সেই আবেদনটা করে রেখেছি। বাংলাদেশ বিমান আমাদেরকে বিবেচনা করে জানাবে বলছে, কিন্তু এখন পর্যন্ত কিছু জানায়নি, যেটা আমার কাছে গতকালকে পর্যন্ত তথ্য আছে। এবং আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা কমেন্ট আছে যে একটা তথ্য তারা পেয়েছেন যে প্রথম কার্ড 2 বছরের এবং দ্বিতীয় কার্ড 3 বছরের দেয়া হবে। এই কথাটি কতটুকু সত্য যদি আমাদেরকে একটু জানান। 100% রাইট, এটা সঠিক। এখন থেকেই যারাই মনে করেন কোর্সেস নাও, যারা প্রথম যে আর্টিকেল 88.2 বা 89.2 থেকে বা অন্যান্য শুধুমাত্র একটা ফ্যামিলি ইউনিয়নে 1 বছরের হবে, বাকি সব 2 বছরের হবে। সো কংগ্রেচুলেশন ফর ইউ অল। আপনারা যারা রিনিউ করবেন তারা 3 বছরের কার্ড পাবেন, আর যারা প্রথম কনসেসাও করবেন তারা 2 বছরের কার্ড পাবেন। হ্যাঁ, এটা সত্য ঘটনা।
ওকে, সো ধন্যবাদ। অনেকে দেখতে পাচ্ছি, নাইম ভাইয়া আমি একটুখানি বলে যদি শেষ করি, যে আমি দেখতে পাচ্ছি অনেকেই এরকম আরো অনেক দুঃখ দুর্দশার কথা বলছেন, যে অনেকে চাকরি হারিয়েছেন, কমিউনিটি কেমন করে পাশে দাঁড়াবে, অনেকেই না খেয়ে আছেন, এরকম কথাবার্তা। আমি লিডারদের সাথে এতক্ষণ কথা বলে যেটা বুঝলাম যে তারা তাদের জায়গা থেকে বেস্ট চেষ্টা করছেন। সো এরকম কিছু গুড নিউজ যেটা আসলে আশা জাগাবে যারা আছেন ইউরোপে, স্পেসিফিক্যালি পর্তুগাল এবং এর আশেপাশের এলাকায়, তাদের জন্য যদি আপনাদের কাছে কোনো গুড নিউজ থাকে সেটা যদি একটু দিতেন। একটু পজিটিভিটি আসলে মানুষকে অনেকটা ইন্সপায়ার্ড করতে পারে, মানসিক শক্তি দিয়ে সাহায্য করতে পারে। দেখুন, আমি এই ব্যাপারটা আসলে আমি বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন আপনার এর সাথে যোগাযোগ কন্টিনিউ রেখে চলেছি। বিশেষ করে গত কিছুদিন আগে আমাদের এখানে একটা গাড়ির যে ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি, তারা আমাকে বলছে যে 20 জন বাংলাদেশি আমাদের এখান থেকে নেবে, এবং এই 20 জন বাংলাদেশিকে তারা 150 ঘন্টা একটা কোর্স করাবে। এই কোর্স করার কালীন সময়ও তারা তাদেরকে বেতন দেবে, সমস্ত সুযোগ সুবিধা দেবে। তো আসলে আমরা আরো 2-3টা ফ্যাক্টরিতে তাদের সাথে যোগাযোগ করেছি। সত্যিকার অর্থে যে যে সমস্যাটা এখন আমরা ফেস করতে, শুধু আমরা না, পুরো বিশ্ব, আমরা কি বলবো, আপনি ভালো করে জানেন যে ইউরোপে 52.9% গাড়ি বিক্রি কমে গেছে গত এই প্যান্ডেমিক কোভিড এর কারণে। এখন আমাকে যেটা লাস্ট ইমেল করে তারা জানিয়েছেন যে আমাদের গাড়ির অলরেডি 60% অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা লে অফে আছি, কোনো অবস্থাতে আমরা এখন নতুন লোককে নেব না। সুতরাং সম্পূর্ণ যখন আরো পরিস্থিতি কাটিয়ে উঠবে, তখন আমরা আপনাদের এই লোকজনকে আবার নতুন করে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করবো। আমরা যে যে জায়গায় চেষ্টা করছি বিভিন্ন ভাবে, কেউ এগ্রিকালচারে, কেউ বিভিন্ন ফ্যাক্টরিতে, কেউ আপনার চেষ্টা, আমার মনে হয় না কেউ মানে বসে আছেন, সবাই চেষ্টা করছেন যে বিশেষ করে আমাদের যারা নতুন ভাই আছেন, নতুন আসছেন, সমস্যা আছেন, তাদেরকে হেল্প করার জন্য যে জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন পরিস্থিতি আমাদের প্রতিকূলে যার কারণে আমরা অনেক ক্ষেত্রে হয়তো সাকসেস হতে পারছি না। ইনশাল্লাহ হয়তো বা এই সমস্যাটা 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ কেটে যাবে। আমি একটু রানা তসলিম উদ্দিন ভাইয়ের কাছে একটি প্রশ্ন, যেটি সুমাইয়া বলছিল যে একটি প্রশ্ন সবাই করছে, ঠিক একই রকম প্রশ্ন শাহ কাজল ভাই বললেন। একজন লিখছেন যে, তিনি লিখছেন যে বর্তমানে হাজারো বাঙালি ভাই চাকরিবিহীন আছে, এক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটি কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে, নেতৃবৃন্দের বক্তব্য তিনি চেয়েছেন। তো আমি আশা করবো রানা তসলিম ভাই আমাদেরকে একটি দিবেন। ধন্যবাদ। পর্তুগালের লিসবনের যে ইনস্টিটিউশন গুলো, যেমন সান্তা কাজা মিজারিকর্ডিয়া, এসিএম, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এবং আরো অন্যান্য অর্গানাইজেশন দ্বারা, এরা সবাই কিন্তু বাংলাদেশ কমিউনিটি নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ হচ্ছে তাদের নলেজে আছে যে আমরা অলরেডি 30,000-এর উপরের লোক পর্তুগালে আছে, এবং এর মেজরিটি 60 to 70% আমরা লিসবনেই থাকি। যার কারণে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন কথা হয়, তখন তারা আমাকে খাদ্য সহায়তার কথা বলে, কিন্তু আমি তাদের কাছে শুধু এটা বলেছিলাম, এই খাদ্য সহায়তা একটা মানুষ খাবার কোনো না কোনো ভাবে খেতে পারবেই, কিন্তু হাউস রেন্ট কিভাবে দিবে, তার ইলেকট্রিক বিল কিভাবে দিবে, তার পানির বিল, এবং তার যে সোশ্যাল পাস যেটা দিয়ে এদিক সেদিক যাবে সেটা কিভাবে পাবে, যেহেতু সে জবলেস। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার জব দেওয়া, জব তৈরি করা। যেমন নতুন একটা অর্গানাইজেশন গত কিছুদিন থেকে কাজ করছে, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ইউনাইটেড উইদাউট ফ্রন্টিয়ার্স। এই অর্গানাইজেশনের সাথে আমার কম করে 5 থেকে 7 বার কথা হয়েছে। তাদেরকে অলরেডি আমি বলেছি যে অনেক ছেলে পেলে আছে যারা খুবই ইয়াং, ঘরে থাকতে পারছে না এবং তারা হাউস রেন্ট দিতে পারছে না, দ্যাট মিনস সিট ভাড়া দিতে পারছে না, তাদেরকে সিটের ব্যবস্থা করা হোক। এবং উনি অলরেডি সান্তা কাজার সাথে কথা বলে 2-3টা জায়গা ঠিক করার চেষ্টা করতেছে, যারা একেবারে নিঃস্বভাবে থাকার জায়গা নেই তাদেরকে সান্তা কাজা যাতে ওই হোস্টেলগুলি দেয়, ওই সিটগুলিতে থাকতে পারে। এবং ইতিমধ্যেই 4-5টা কোম্পানিতে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে যে তাদের কিছু লোকের প্রয়োজন আছে, এবং খুব অচিরেই বিভিন্ন লোকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে এবং ফর্ম দেওয়া হবে তাদেরকে ফিল আপ করার জন্য, যারা জবলেস, এবং তাদের সিভি দেওয়া হবে, যাতে করে সিভি দিলে সেই যে সেক্টরে, এই সেক্টরে তাকে ট্রান্সফার করা যেতে পারে। আর এই অর্গানাইজেশন গত 8 সপ্তাহ ব্যাপী মাল্টিকালচার একাডেমিতে প্রত্যেক শনিবারে 150 লোককে খাবার বিতরণ করেন, এবং এই খাবার কন্টিনিউ তারা
করে যাবেন। আমাদের লাস্ট যে মিটিং ছিল সেই মিটিং এ আলোচনা করেছিলাম যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন সেটা শুধু এই স্বল্প সময় না, এটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটি আগামী 2 বছর পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা সেক্টরের সাথে আমরা যোগাযোগ করতেছি, আমাদের মেইন পারপাসটাই হচ্ছে আমাদের কমিউনিটি এবং আমাদের নতুন লোক, এই নতুন লোকগুলি কিভাবে তাদের ফ্যাসিলিটি পেতে পারে সেটা। এবং সান্তা মারিয়া জুনতা, যার সাথে আমি নিজেও জড়িত, এবং সেই জুনতার প্রেসিডেন্টের সাথে আমার 2-3 বার কথা হয়েছে। তারা আমাকে খাবার দাবার কিভাবে আমি দিতে পারি সেই ব্যাপারে গত এপ্রিল মাসে আমাকে জানাইছে। যখন এপ্রিল মাসে আমাকে বলছে, আমি বলছি যে 5টা ইনস্টিটিউশন, 5টা গ্রুপ যেহেতু খাবার বিতরণ করছে, সেখানে আমি এবার জুনতার পক্ষ থেকে খাবার বিতরণ করাটা শোভনীয় হবে। অতএব আমি তাদেরকে অনুরোধ করছি এই 5টা গ্রুপকে খাবার বিতরণ করতে, তারা তাদের খাবারের সাথে মিক্স করে তারা অন্যদেরকে বিতরণ করবে। এইভাবে তারা 2টা গ্রুপ নিতে অস্বীকৃতি জানিয়েছে, আর 3টা গ্রুপ 2 বার খাবার নিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউট করেছে। আমি ব্যক্তিগত ভাবেও অনেক লোক যারা আছে তাদেরকে মেডিসিন পর্যন্ত সাপ্লাই করেছি অন্য লোককে সেখানে পাঠিয়ে। এবং বর্তমানে যারা কোভিড আক্রান্ত আমাদের বাংলাদেশ এলাকার সেখানে আপনারা জানেন প্রায় 30 জন মতো affected। এই 30 জনের মধ্যে একটা ফ্যামিলিতে 6 জন, আরেকটা ফ্যামিলিতে 11 জন। আমরা ফ্যামিলি বোঝাতে যাচ্ছি একটা বাসা, এবং সেই বাসাটাকে কমপ্লিটলি জুনতা ফিরোজিয়া গত 3 দিন আগেও খাবার দিয়েছে, এবং সেখানে কথা হয়েছে আমার সাথে। আমি বলছি যে আমাকে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি ওই বাসায় এই খাবারের আবাস বান্ডল অফ ফুড সেখানে যাতে সাপ্লাই করা হয়। ঠিক আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকেরই সুনজরে আছে বর্তমান কমিউনিটির কোথায় কি সমস্যা আছে। এছাড়াও শুধু বাঙালি না, আমার সাথে নেপালি, পাকিস্তান, ইন্ডিয়ান, তাদের সাথে যোগাযোগ আছে, তারা কি অবস্থা আছে। যে ইউনাইটেড ফ্রন্টিয়ার্স কাজ করতে, ফ্রন্টিয়ার্স, সেখানে অনেক নেপালিকেও আমি পেয়েছি যে এখানে হলো মানবতার সেবা এবং এজ এ হিউম্যান বিং আমাদের সবাইকে মানবিক কারণে সবার পাশে থাকতে হবে, নট অনলি ফর কমিউনিটি। যার কারণে এই অত্র এলাকার মধ্যে মায়রে যারা আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা যারা সমস্যায় এবং বিপদে আছেন তারা যাতে সান্তামারিতে যোগাযোগ করেন এবং সেখানে আমার নাম বলবেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, আমি বলেছি আমাদের যে সমস্ত লোক সমস্যা পড়বে তারা সরাসরি জুনতাতে আসবে, জুনতাতে আসলে আপনি তাদেরকে সহযোগিতা করবেন। এবং কোনো সমস্যা হলে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, কারণ আমার ফোন এবং হোয়াটসঅ্যাপ অনেকের কাছে জানা আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি তখন সেখানে আলাপ করে দিতে পারবো। এইভাবেই আমরা আমাদের কমিউনিটিকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছি, এবং অদূর ভবিষ্যতে আমরা আশা করি এই সাহায্য এবং এই সহযোগিতা, এই মানবিকতা অব্যাহত থাকবে। জি, ধন্যবাদ রানাউদ্দিন। আমি একটু সংক্ষেপে এবার হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাইয়ের কাছে, আপনারা যে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়িক এই পরিস্থিতি আমরা জানি, লিসবনের প্রায় হাজার হাজার ব্যবসায়ী তারা পর্তুগালে, লিসবন না, একটি সংকট মুহূর্তে রয়েছে। আপনারা আসলে কি পরিকল্পনা করছেন, বা সরকার থেকে আপনারা কি ধরনের সহায়তা আসলে আশা করছেন বা পেয়েছেন এই পর্যন্ত? ধন্যবাদ নাইম হাসান পাভেল, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা সরকারি যে সহযোগিতাগুলো পেয়েছি, যারা শাটডাউন লে অফ করেছে, আপনারা জানেন যারা ব্যবসাকে লে অফ ঘোষণা করেছে তারা ইতিমধ্যে এমপ্লয় যারা ছিলেন তাদের বেতন পাচ্ছে। আমরা পেয়েছি, আমাদের এমপ্লয় গুলো আছেন কাজ যারা করেন ওনাদের বেতন আমরা অলরেডি এপ্রিলে পাইছি, মে মাসের আমি এখনো পাইনি। অনেকে পাইছি, কেউ কেউ পাইছে, কেউ কেউ পায় নাই। অনেকে আমাকে অভিযোগ করে যে আমরা এখনো পাই নাই কেন লে অফ ঘোষণা করার পরও। এটা আমি আমার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেছি, উনি বলছেন যে যাদের কাগজপত্রের প্রবলেম আছে ওদেরটা হেল্ড আপ করে রাখছে, ওরা পাবে, আজকে হোক কালকে হোক হয়তো ওটা পাবে, কিন্তু হয়তো অফিসিয়ালি কিছু ঝামেলার কারণে ওটা বন্ধ করে রাখছে, এই কারণে অনেকেই বেতন পায় নাই। আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের কর্মচারীদের। আর আমাদের এখানে আমি কমেন্টস গুলো দেখছি, অনেকেই বলছেন বাংলাদেশ কমিউনিটির কি করেছে বা কি করার আছে এই মুহূর্তে, যারা বেকার আছেন নতুন ভাইয়েরা। আসলে আমরা যারা কমিউনিটির মধ্যে আছি, লিসবনের কথা আমি বলছি, লিসবনে আমাদের অনেকগুলো অর্গানাইজেশন, আপনারা জানেন সামাজিক অর্গানাইজেশন, আমার জানা মতো 4টি অর্গানাইজেশন কোভিড এর মার্চের শেষের দিক থেকে আর্থিকভাবে নতুন যারা আছেন অনেক সাহায্য
সহযোগিতা করেছেন। আমাদের যে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগাল আছে, আমরা আমাদের সংগঠন থেকে প্রবাসী পরিবার নামে একটা সংগঠন করে আমরা যতটুকু পারছি 5,000 ইউরোর মতো আমরা নিজেদের মধ্যে থেকে নিয়ে চাঁদা নিয়ে আমরা এগুলা সহযোগিতা করেছি। এরই মতো প্রবাসী কল্যাণ ট্রাস্ট আরো 2-4টা ছিল, আমার নাম মনে পড়ছে না, আমি দুঃখিত, ওনারাও সহযোগিতা করছে। তো সবাই ভাই, আমরা শুনছি এই বিষয়ে। আরেকটি প্রশ্ন আমি একটু যোগ করতে চাই। আহমেদ বিন রিয়াজনে একজন লিখছেন যে আমাদের কমিউনিটি সরকারের কাছে ক্ষতিপূরণ আদায়ের জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে, যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত রয়েছেন? আমাদের কমিউনিটির আসলে হয়তো রানা ভাই একটু আগে একটু আলোচনা করে গেছেন এই ব্যাপারে। আসলে বাংলাদেশ কমিউনিটিটা তো আপনারা জানেন অন্যান্য কমিউনিটির তুলনায় ধরলে বাংলাদেশ কমিউনিটিটা লিসবনে খুব বেশি বড় না। আমাদের ওখানে যে নেপালি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, অ্যাঙ্গোলান কমিউনিটি, ওরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি, ব্রাজিলিয়ান কমিউনিটি, তো আমাদের চেয়ে তো ওরাও আরো বেশি ক্ষতিগ্রস্ত। তো ওরা কি করছে সেটাও দেখার বিষয় আছে। আমাদের কমিউনিটি থেকে আমরা হয়তো যারা ব্যবসায়িক অ্যাসোসিয়েশন করে আমরা যদি সরকারের কাছে, আমার নিজের ব্যক্তিগত প্রবলেম হলো আমি আমার একটা দোকানের ভাড়া এখনো 3 মাস দিতে পারি নাই, মার্চের পর থেকে, কারণ দোকান আমি খুলি নাই, দিব কোত্থেকে? তো মালিক আমাকে বলতে, আপনি কি মনে করেন এই যে ব্যবসায়িক একটি সংগঠন বা অ্যাসোসিয়েশন যে এখানে এখনো নেই, আপনি কি মনে করেন এটি যৌক্তিক যে একটি ব্যবসায়িক সংগঠন এখানে প্রয়োজন রয়েছে স্থানীয়দের সাথে কাজ করার জন্য? ধন্যবাদ নাইম হাসান, এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। কারণ আমরা যে বাংলাদেশি ব্যবসায়ীগুলো প্রায় 20,000 বাঙালি আমার জানা মতো মোরালেস পর্তুগালে আছেন, এর মধ্যে আমার মনে হয় প্রায় 8,000 বাঙালি সরাসরি ব্যবসার সাথে জড়িত, ছোট বা মাঝারি মেলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কোনো ব্যবসায়িক অ্যাসোসিয়েশন নাই। অথচ অন্যান্য দেশে এই জিনিসটা খুব ভালো আছে, যেমন যারা টুরিস্ট সেকশনে ব্যবসা করেন ওদের জন্য একটা আছে, যারা গ্রোসারি ব্যবসা করেন তাদের জন্য আরেক রকম আছে, কিন্তু আমাদের বাঙালিদের মাঝে এই জিনিসটা কম। এটা একটা ব্যাপার আমি আপনাকে বলি, সেটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে। আমরা আজকে যে আলোচক এখানে আছি আমরা 4 জন, আপনি সব 5 জন, নাইম হাসানকে বলছি, আপনি তো উপস্থাপক। আপনি জানেন আমরা এই 5 জনের মধ্যে কেউই বাংলাদেশি রাজনীতি প্রবাসী করি না। এটা খুবই ভালো লাগছে আমাদের। আমাদের একটা দুর্ভাগ্য, আমাদের অনেক ভাইয়েরা প্রবাসে এসে বাংলাদেশি রাজনীতি ঠান্ডা উঠায়, এতে কি লাভ হয় আমাদের বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশি মানুষের? আমার বুঝে আসে বাংলাদেশের রাজনীতি আমাদের করলে বাংলাদেশ করলে সুন্দর হয়। প্রবাসে এসে রাজনীতি করলে, যেমন রানা তাসলিমউদ্দিন ভাই, শাহ আলম কাজল ভাই করছে, এটা আমাদেরকে ভালো লাগবে। বাংলাদেশের পতাকা ওনারা নিয়ে যাচ্ছেন, মঈনুদ্দিন ইমিগ্রেশনে কাজ করেন, এই যে সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আমি জানি আপনারা দেশের জন্য লেখালেখি করতেছেন। ইতিমধ্যে নাইম হাসান পাভেল আপনি ইংলিশ দিয়ে একটা নিউজও করছেন, আমি দেখছি। এতে করে আমাদের কমিউনিটির উপকৃত হচ্ছে। আমাদের রনি মোহাম্মদ, আমাদের ফরিদুদ্দিন পাটোয়ারি, আমাদের সেলিম ভাই, রাসেল, মাহমুদ ভাই, এরা সাংবাদিকতার মাধ্যমে যে ব্যাপারগুলো তুলে ধরছেন, এতে করে যেটা আগে আমরা জানতাম এখন আমরা 10,000 লোক জেনে যাচ্ছি তাড়াতাড়ি। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, দুর্ভাগ্যজনক ভাবে আমরা এই যে নিজেদের দলাদলি রাজনৈতিক, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ ফোরাম, যার কারণে আমরা একত্রিত হতে পারি না, সঠিক নেতৃত্ব আমরা বেছে নিতে পারি না। কারণ যদি আমি রানা ভাইকে বলি যে রানা ভাই অ্যাসোসিয়েট হোক এই কমিউনিটির জন্য, তখন বিএনপি অন্য লোকেরা মনে করে উনি তো মনে হয় আওয়ামী লীগ করে, বা আমি যদি মনে করি যে আরেকজন আলম ভাইয়ের কাছে কথা, রাজনৈতিক ব্যাপারগুলো এসে যায়। সেই কারণে আমাদের এই জিনিসটা হচ্ছে না আর কি। আমি আশা করব যেন বাংলাদেশিরা প্রবাসে এসে বাংলাদেশি রাজনীতি না করে মূলধারা রাজনীতিতে আসলে আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে। যেটা আমাদের অনেক নেতারা বলেন, বাংলাদেশের নেতারা, যে আপনার প্রবাসী রাজনীতি, বাংলাদেশের রাজনীতি করবেন না, প্রবাসী রাজনীতি করেন। উনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি নিজেও বলে গেছেন, আমার মনে আছে, যে আপনারা বাংলাদেশের রাজনীতি এখানে কেন করেন? আপনারা এখানকার রাজনীতি মেইন স্ট্রিমের রাজনীতি করেন, কিন্তু বললে কিছু লোকের মনে কষ্ট যায়।
ওরা ওদের দ্বারা কি উপকার হচ্ছে সমাজের, প্রবাসী সমাজের, আমি জাহাঙ্গীর আলম, উই আন্ডারস্ট্যান্ড ভাইয়া, এবং আপনারা আপনাদের জায়গা থেকে দিনরাত পরিশ্রম করছেন। এমন একটা কমেন্ট আমরা দেখছিলাম যে যারা আছেন প্রবাসে আছেন, আমাদের জন্য এত কষ্ট করছেন, দিনরাত পরিশ্রম করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। And ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানতে চাই। ঘড়িকাটা এই মুহূর্তে সময়টা বাংলাদেশ সময় রাত 12:38। আমি একটু যারা দেখছেন তাদের সবাইকে বলতে চাই, আপনারা দেখছেন প্রবাস FM 89.6 FM এর বিশেষ আয়োজন। একই সাথে আপনারা দেখছেন রেডিও টুডে FM 89.6 এর পেজ থেকে, 89.6 এর নিউজ পেজ এবং রেডিও টুডে FM 89.6 এর ইউটিউব পেজ থেকে। নাইম ভাইয়া, যেমনটা বলছিলাম যে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একটুখানি আলোচনা এবারে গুছিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা শেষের দিকে চলে গেছি। শেষবারের মতো ছোট্ট করে সবার কাছ থেকে আজকের দিনের আলোচনার একটু সামারি, গুড ব্যাড এভরিথিং নিয়ে আমরা শুনতে চাই সবার কাছ থেকে এক এক করে। যে আমি একটি বিষয় আসলে এখানে যোগ করব, যেটি হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই বলছিলেন যে আসলে প্রবাসে আমাদের যে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হলে যে প্রবাসীদের অধিকার আদায়ের একটি পথ তৈরি হয়, বা প্রবাসে বাংলাদেশের রাজনীতি চর্চা করে কিন্তু আসলে সেটি সম্ভব নয়, বরঞ্চ আসলে আমাদের এখানে সংঘাত বা আরো অনেক ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। তো সেটি আমরা আশা করবো যে প্রবাসী যে বাংলাদেশিরা যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনারা চেষ্টা করবেন যে স্থানীয় কমিউনিটির সাথে মিশে কাজ করার জন্য। তাহলে কিন্তু আপনি প্রবাসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের যে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবেন, সে ধরনের একটি পথ তৈরি হবে। আমি একটু শাহরুখ কাজল ভাইয়ের কাছে আরেকটি বিষয় জানবো, শেষ যেটি বিষয় সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আসলে আপনি সরকারের যে উদ্যোগগুলো দেখছেন বা এই পরিস্থিতি পর্তুগালের, আপনি নিজেও রাজনীতিতে সেখানে সম্পৃক্ত রয়েছেন, আপনি কি পরিস্থিতি দেখছেন বা কতটুকু কার্যকরী মনে হচ্ছে আপনার এই পরিস্থিতিগুলো বা এখানে যারা আসলে রয়েছেন তাদের জন্য? ধন্যবাদ ফামেল ভাই। আসলে আপনি তো ভালো করে জানেন পর্তুগাল ইউরোভুক্ত একটা দেশ হলো, কিন্তু অর্থনীতি ইউরোভুক্ত অন্য দেশের চেয়ে অনেকটা ভঙ্গুর বা অনেকটা দুর্বল। তারপরেও বর্তমান সরকার যে ধরনের প্রণোদনা প্যাকেজ চালু করেছেন বা যে উদ্যোগগুলো নিয়েছেন, এটা আমার মনে হয় ইউরোপের অনেক দেশের চেয়ে, অনেক ধনী দেশের চেয়ে অনেক বেশি করেছেন। যদিও জাহাঙ্গীর ভাই একটু আগে বলেছেন যে ইংল্যান্ড সরকার 10,000 করে দিয়েছেন, এখানে দেন নাই, সত্য, ঠিক আছে, কিন্তু এখানে যে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে গরিব দেশে দিয়েছেন, এটার জন্য আমরা মনে করি যে অনেক যথেষ্ট দিয়েছেন। বিশেষ করে আমরা যারা এখানে, যারা ওই যে আমাদের মহিন ভাই বললেন যে যারা এখানে আসলে লিগেলি না, তাদেরকেও কিন্তু সরকার কিন্তু একটা বেনিফিটের আওতা নিয়ে এসেছে। তো একটা গরিব দেশের জন্য, পর্তুগালের মতো একটা গরিব দেশের জন্য কিন্তু এটা অনেকটা বিরাট ব্যাপার। তো এটা আসলে আমাদের যে বর্তমান সোশ্যালিস্ট পার্টি, যে ক্ষমতাসীন যে দল, এটা কিন্তু আপনি জানেন তার প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমান, উনি কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং এটা কিন্তু ইমিগ্রেন্টদেরকে সবসময় ফেভার করে আসে এই দলটা। এই দলটা কিন্তু আসলে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ইকোনমিকে রিকভারি করার জন্য। এখানকার যারা আছেন, বিশেষ করে এখানে যারা বিদেশি এবং এই দেশি যারা, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতেছেন যেন দেশটা আবার উঠে দাঁড়াতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করবো যে আসলে সরকার চেষ্টা করে যাচ্ছেন, এবং এটার কোন অংশে আমরা এটা ছোট করে দেখি না, এই কারণে দেখি না, তার সাধ্য অনুযায়ী সরকার, আমি মনে করি সাধ্যের উপরে করে যাচ্ছেন বর্তমান জনগণের জন্য। একটু আগে জাহাঙ্গীর ভাই বলেছেন যে লে অফ ছিল আপনার জুন পর্যন্ত, সেই লে অফ বাড়িয়েছেন আরো 1 মাস, শর্ত সাপেক্ষে সেটা ডিসেম্বর পর্যন্ত যাবে। যারা মর্টগেজ দিতে পারছেন না, বাসার বা ভাড়া দিতে পারছেন না, তাদের জন্য আলাদা একটা ইনস্টিটিউশন IHR থেকে বিনা সুদে লোন দিচ্ছেন, অথবা যারা আপনার ব্যাংকে দিতে পারছেন তাদের জন্য কিন্তু 2021 পর্যন্ত নিয়ে গেছেন, যেটা বলা মোরাটোরিও। এটা অনেক ব্যাপার, এবং সহজ শর্তে যে লোন গুলো দিচ্ছেন, বিশেষ করে 6 বিলিয়ন দেওয়ার পরে এখন সেটাকে আবার 13 বিলিয়ন, 13.5 বিলিয়নে কিন্তু নিয়ে গেছেন, বিশেষ করে ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যবসায়ীদের সহজ শর্তে লোন দিচ্ছেন। তো এটা একটা বিরাট ব্যাপার, আমি মনে করি পর্তুগালের বর্তমান আসলে অনেক সময় সংকট রয়েছে। আমি শেষ যেতে চাই মঈনুদ্দিন আহমেদের কাছে। আপনি আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের অনেকেই নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ওয়েট করছেন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ওয়েট করছেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু যদি সর্বশেষ একটু ব্যাখ্যা করতেন, আসলে বর্তমানে কোন দিকে যাচ্ছে বা তাদের যে কার্যক্রম চলছে সেটি সম্পর্কে। একটা জ্যাম লেগে, ধন্যবাদ নাই, একটা জ্যাম লেগে গিয়েছিল, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট এখানে একসাথে আটকানো, এর জন্য সরকার একটু বন্ধ রেখেছে, একটা মানে ব্যাক স্টেপ নিয়েছে, মানে বুঝার জন্য বিষয়টা। ফ্রম দ্য 1st of July
রিপিট ফ্রম দ্য 1st of July তারা আবারও অ্যাপয়েন্টমেন্ট গুলো দিতে শুরু করবে তাদের প্রত্যেকেরই। কারণ এখানে একটা বিষয় হয়েছে কি, আমরা সবাই জানি যে মানে অ্যাপয়েন্টমেন্ট গুলো অনেক দেশের লোকজন বিজনেস হিসেবে নেই, যারা অলরেডি অ্যাপয়েন্ট করে রাখে 5টা 10টা 20টা অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে রাখে নিজেদের নামে বিভিন্ন নতুন আইডি করে। ওইটা যাতে না হয় এর জন্য এইবার প্রত্যেকটা লোকের নামে একটা নিজের ইমেল আইডি তৈরি করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যারা মানে প্রসেস মানে আর্টিকেল 88 আর্টিকেল 89 এই টাইপের মনে করেন মানে শুরুর দিকের জন্য ওয়েট করছেন, তারা কিছু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। শুধু প্রবলেম হচ্ছে রিনিউ করার জন্য, কারণ রিনিউর জন্য যে সেফের যে সাইটটা ওটা বন্ধ, ওইটা 1st of July ফ্রম দ্য 1st of July থেকে ওপেন হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদের সবারই সমাধান আপনারা খুঁজে পাবেন খুব দ্রুত। আর পাশাপাশি সুমাইয়া বলেছিলেন যে আলোচনার বিষয়ে, এইখানে একটু বলবো যে সারা পৃথিবীতেই যুদ্ধ বিগ্রহ আছে, মতের বিরোধ আছে, কিন্তু সর্বশেষ কিন্তু সমাধান হয় আলোচনার মাধ্যমেই। তো এইরকম আজকের যে সুদূর প্রসারী ফলপ্রসূ আলোচনা হয়েছে, সুস্থ আলোচনা হয়েছে, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এরকম আলোচনা আরো হলে অনেকেই নতুন যারা আছেন তাদের অনেক ভুল ভাঙবে, তারা নতুন কিছু জানতে পারবেন এবং সবাইকে চিনতে পারবেন। এতে করে আমাদের সমাজের যে প্রবলেম গুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলো দূর হবে। ধন্যবাদ। নাই সর্বশেষ আপনারা আসলে বিদায় নেওয়ার আগে যে কেউ কিছু বলার থাকলে বিদায় নেবেন। ধন্যবাদ। আমি এখন বর্তমান যারা আছে এরা সব সমাজের নেতৃস্থানীয় লোক। তো যারা নতুন এসছে তারা কিন্তু একটা টার্গেটে আসছে যে তাদের এখানে কাগজ দরকার, তারা এখানে ডকুমেন্ট করবে। তো সেই সেন্সে তারা এখানে তাদের ডকুমেন্টের জন্য কাজ করছে এবং চেষ্টা করছে, এবং আমরা যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করছি। কিন্তু তারা অ্যাকচুয়ালি পারফেক্টলি জানে না যে লোকগুলো পর্দার আড়ালে কাজ করছে তারা কারা, তাদের সম্বন্ধে তাদের জানার কোনো আগ্রহ নেই। কিন্তু তাদের মধ্যে ব্যক্তি বিদ্বেষ এবং সংকীর্ণতা এইটা যদি থাকে তাহলে তারা কোনোদিনই কমিউনিটির কাজ করতে পারবে না। এই কারণে আমি আজকে এই আলোচনা থেকে আমাদের কমিউনিটির সমস্ত লোককে অনুরোধ করব যে ব্যক্তি বিদ্বেষ এবং সংকীর্ণ মনার ঊর্ধ্বে উঠে, আক্রোশের ঊর্ধ্বে উঠে সমস্ত জাতিকে একত্রিত করার জন্য, বাংলাদেশ কমিউনিটিকে সুন্দর একটি নেতৃত্বে পৌঁছে দেওয়ার জন্য যাতে কাজ করা যায় এবং এই দেশের সরকার তথা মানুষের কাছে আমাদের দেশকে উজ্জ্বল রাখা যায় এবং বাংলাদেশ একটি দৃষ্টান্ত হিসেবে যাতে এখানে থাকে, সেইটাই আমি কামনা করবো আজকের এই প্যানেলের মাধ্যমে। এবং প্রত্যেকেই যার যার স্ব জায়গা সমাজের জন্য, মানুষের জন্য, কমিউনিটির জন্য অদূর ভবিষ্যতে আগামীতে কাজ করে যাবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, সেখানে প্রায় 1004 ইউরো ছিল, সেটাও আমি ছেড়ে দিছি যে যারা ইলেকট্রিক বিল পানি বিল দিতে না পারে তারা যাতে তাদের এই ইলেকট্রিক বিল পানি বিলটা দেওয়ার জন্য ক্যাশ টাকাটা নিয়ে যায়। কিছু দায়িত্ব আমার কাছে রাখি নাই, যেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেবের কাছে আছে। আপনারা যারা লিসবনে আশেপাশে বেনফরমোজে আছেন, যদি কারো এই সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সোহেব সাহেবের সাথে যোগাযোগ করে আপনি সেখানে যাবেন, দিয়ে দিবেন। এই পর্যন্ত আমাদের প্রায় 100-এর উপর টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, বাকি আরো কিছু টাকা আছে সেটা আমরা ডিস্ট্রিবিউট করে দিব, এতটুকু। আর বাকি ওদের ভবিষ্যতে যদি আমাদের আরো ফান্ড আমরা পাই, অন্য দিক থেকে যদি ম্যানেজ হয়, যেভাবেই হোক আমরা চেষ্টা করব আমরা নগদ অর্থ, খাদ্য সহায়তা, আবাসিক সমস্যা, চাকরি যেগুলো আছে সবগুলি আমরা যাতে করে চেষ্টা করব কিভাবে সমাধান করা যায়। এবং আমার বিশ্বাস প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে সহযোগিতা থাকে এবং প্রত্যেকের যদি উপকারী মন মানসিকতা থাকে তাহলে একদিন এই সমাজে আর কোনো সমস্যা থাকবে না। আর ব্যবসায়িক যে ব্যাপারটা বলছেন আপনারা, ব্যবসায়িক ব্যাপারটা আমি মনে করি এটা দীর্ঘদিন থেকে চিন্তা করছিলাম, কিন্তু যে কথাটা জাহাঙ্গীর ভাই বললো পলিটিক্যাল রিজনের কারণে সেটা হচ্ছে না। কিছু কিছু পলিটিক্যাল মানুষ আছে খুব কম, নগণ্য, তারা যদি সঠিকভাবে বাধা না দেয়, আমার কথা হচ্ছে করুন, আর না হয় করতে দিন। কিন্তু এর মধ্যে যদি আপনারা করবেনও না, করতেও দিবেন না, তাহলে কোনোদিনই ব্যবসায়ী সংগঠন তৈরি হবে না, ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধি হবে না এবং আমি এই জায়গায় রানা ভাইয়ের সাথে একমত, এবং আমি প্রিটি শিওর যে আমাদের বাকি যারা প্যানেলিস্ট আছেন তারা সবাই এই জায়গাটা থেকে একমত হবেন। এবং যেটা হয় যে আমরা প্রবাসী এফএম করার একটা অনেক বড় আমাদের অবজেক্টিভ যেটা ছিল যে অনেক সময় দেখা যায় যে প্রবাসী যারা থাকেন তাদের অনেক কিছু মনে হয়, অনেক
ভুল ধারণা থাকে, অনেক ভ্রান্তি থাকে যে এটা তো চাইলেই করা যায়, এটা কেন করছে না। যেমন মঈন ভাই অথরিটিতে আছেন, তিনি বুঝতে পারবেন যে তাদের অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে বা অনেক কিছু তারা করছেন যেটা হয়তো পাবলিক পর্যন্ত যায় না, ম্যাস পাবলিক পর্যন্ত যায় না, অনেকে অনেক কিছু বুঝতে পারে না। এরকম অনেক বিষয় কিন্তু উঠে আসে আমাদের এই প্রবাসী ফেমে। নাইম ভাইয়া, লাস্ট একটা কমেন্টের কথা আপনি বলতে চাচ্ছিলেন যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে সার্ভিসটা দেওয়া হচ্ছে বাট অনেকে বুঝতে পারছে না, যদি ওটা নিয়ে আমরা একটু কথা বলে আজকের মতো প্রবাসী ফেমটা শেষ করে দিতাম। জি, সুমাইয়া, এখানে অনেকেই লিখছেন একটি বিষয় যেটি আমি সর্বশেষ লক্ষ্য করেছি। আমাদের রিয়াজম একজন লিখছেন যে বাংলাদেশ এম্বাসির ওয়েব পোর্টালে একটা সার্ভিস চালু করছে যেটা অনেক বাংলাদেশি বুঝতে পারছে না। তো এই ব্যাপারে তিনি দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছেন, কারণ তারা অনেকেই লিখছেন যে এই সার্ভিসটি তারা আসলে অনেকেই বুঝতে পারছে না এবং তার জন্য এটি একটি কঠিন প্রক্রিয়া হচ্ছে। তো তিনি এই লাইভের মাধ্যমে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের সময় এই মুহূর্তে ঘড়ি কাটার সময় রাত 12:50, বেশ রাত হয়ে গেছে আমাদের এখানে যদি আমরা হিসাব করি। অনেকেই আমাদের এখন পর্যন্ত দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানতে চাই, এবং পার্সোনালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের দিনের প্যানেলিস্ট এবং গেস্ট যারা ছিলেন। ভীষণ মূল্যবান কথাবার্তা আপনারা বলছেন, আপনাদের মূল্যবান সময় আপনারা আমাদেরকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে আপনারা যখন কমিউনিটি লিডার থাকেন, অনেকের অনেক ক্ষোভ, অভিমান দিন শেষে আপনাদের উপরেই এসে পড়ে। হয়তো আপনারা অনেক কষ্ট করছেন, তাদের জন্যই করছেন, বাট তাও দিন শেষে হয়তো আপনাদের উপরেই ক্ষোভটা পড়ে। তো প্রবাসী ফেমের মাধ্যমে আমার মনে হয় যে আমরা কমিউনিটিতে আপনাদের এই কথাবার্তাগুলো পৌঁছে দিতে পারছি, এবং কমিউনিটির সাথে আপনাদের ডিরেক্ট কিছু কথাবার্তা আমরা করে দিতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আপনাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া। এবং আমি আপনাকে সর্বশেষ যেটি বলবো যে এখানে আজকে আমাদের সাথে অতিথি হয়ে যারা ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের কমিউনিটির উন্নয়নে। তো আমি আশা করবো যে আরো নতুন করে অনেক মানুষ আসলে আমাদের এই কমিউনিটি উন্নয়নে তারা যোগ দিবে এবং আমরা সুন্দর একটি কমিউনিটি পুরো ইউরোপে রোল মডেল হিসাবে পাবো পর্তুগালে, সেই প্রত্যাশা করছি। এবং যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রেডিও টুডে 6 সেপ্টেম্বর এই আয়োজন প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। পর্তুগাল থেকে আমি বিদায় নিচ্ছি। নাইম হাসান, আবারও আপনাদের সাথে সংযুক্ত হবো পরবর্তী কোনো সময়। অনেক ধন্যবাদ আমাদের আজকের দিনের সব অতিথি এবং আমার কোহোস্ট নাইম ভাই, আপনাকে। করোনার এই দিনে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে নিয়ে সচেতন থাকবেন। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবার কাছ থেকে আমি সুমাইয়া আজকের মতো বিদায় নিতে চাই। নর্মালি আপনারা যেটা জানেন, প্রবাসী এফএম প্রচারিত হয় প্রত্যেক শনিবার রাত বাংলাদেশ সময় রাত 11টায়। আজ রবিবার এবং রাত 11:30টায় আমরা আবারও চলে এসেছি আপনাদের সামনে। বিশেষ একটা কারণে দিস ওয়াজ এ ভেরি স্পেশাল এপিসোড, এবং সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার আমরা আবারও আমাদের নিয়মিত শিডিউল মাফিক রাত 11টায় আপনাদের সাথে কথা বলবো নতুন কোনো দেশের, অন্য কোনো দেশের প্রবাসী কমিউনিটি লিডারদের সাথে নিয়ে, এবং আপনারা সরাসরি কথা বলবেন আপনাদের এই লিডারদের সাথে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় রেডিও টুডে 89.6 FM এর সাথেই থাকুন। মিস সুমাইয়া সাইনিং আউট ফর টুডে। গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। লেফট